নমস্কার, চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের শোনাবো একটা দারুণ গল্প। আজ শুনবেন মঞ্জিল সেনের লেখা আমি সুচরিতা বলছি। তো মন দিয়ে শুনতে থাকুন আমাদের আজকের গল্প আমি সুচরিতা বলছি। প্রথমেশ আমাকে দেখে প্রায় ভূত দেখার মতো চমকে উঠল। ও আর মালবিকা গড়িয়াহাটায় একটা বড় দোকানে হাত ধরাধরি করে ঘুরে বেড়াচ্ছিল। মস্ত একটা হল নিয়ে দোকানের শোরুম। ওখানে দেশের ভিন রাজ্যের শাড়ি থেকে শুরু করে বিছানার চাদর, রেডিমেড পোশাক, এমনকি গৃহস্থলীর নানান প্রয়োজনীয় জিনিসও পাওয়া যায়। এছাড়াও আছে মনোহারি বিভাগ। দোকানটার খুব নাম, খদ্দেরের ভিড় লেগেই থাকে। ওরা এখানে কেন এসেছে আমি জানি। প্রথমেশ মালবিকাকে বিয়ে করতে চায়। মালবিকাও যেন এ ব্যাপারে গড়রাজি তা নয়, তবে এখনো মনস্থির করতে পারেনি। ওর স্বামী মারা যাওয়ার পর ও বড় নিঃসঙ্গ হয়ে পড়েছে। একটা সন্তান থাকলেও না হয় কথা ছিল, কিন্তু ভগবান সেদিক থেকে ওকে বঞ্চিত করেছেন। ওর এখন একটা অবলম্বন দরকার। ওখানে ওরা কেনাকাটা করতে এসছিল। মালবিকা কিন্তু আমাকে দেখতে পায়নি। ও হাসতে হাসতে প্রথমেশকে কি একটা কথা বলল, কিন্তু প্রথমেশের দিক থেকে কোনো সাড়া না পেয়ে ও মুখ ফিরিয়ে তাকালো। তারপর প্রথমেশের বিস্ফোরিত দৃষ্টি লক্ষ্য করে ভ্রুকুটি করে বলল, কি হলো? ভূত দেখেছো নাকি? চোখ মুখ দেখে তো ওরকমই মনে হচ্ছে। মনে হলো সুচরিতাকে দেখলাম। সুচরিতা? সুচরিতা কি করে আসবে এখানে? ও তো আমি স্পষ্ট দেখলাম। কি আশ্চর্য! ধুর, কি দেখতে কি দেখেছো? সত্যি তোমার না আজকাল বড্ড মনের ভুল হচ্ছে। কই, আগে তো এমন হতো না। আমার হাসি পেল। আমরা চারজন, অর্থাৎ আমি, মালবিকা, প্রথমেশ আর দেবজ্যোতি, এই চারজন কলেজে পড়ার সময় বন্ধু ছিলাম। একই কলেজে পড়ার সুবাদে আমাদের সম্বোধন তুমি থেকে তুইতে এসে দাঁড়িয়েছিল। ওরা এখন বিয়ে করবে বলে নতুন করে তুমি অভ্যাস করছে। কলকাতার উপকণ্ঠে একটা কোয়েড কলেজে আমরা পড়তাম। আমার বাবা ছিলেন স্কুল মাস্টার, তাছাড়া বাড়িতে ছাত্র পড়াতেন। আমাদের অবস্থা মোটামুটি ভালো বলা যায়। আমার পরে আরো 2 ভাই বোন। আমার গায়ের রং ময়লা, রোগা চেহারা, তাই আমার বিয়ে হওয়াটা মুশকিল তা আমি জানতাম। আমাকে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে হবে, এটাও আমার অজানা ছিল না। তবে আমি পড়াশোনায় ভালোই ছিলাম। মালবিকা সুন্দরী, ওদের বাড়ির অবস্থা খুব ভালো। তার জন্য ওর মধ্যে কোনো অহংকার ছিল না, বরং আমি লেখাপড়ায় ভালো বলে ও আমাকে সমীহই করত। আমরা দুজনে মনের কথা অকপট খুলে বলতাম। কলেজে নিজেদের ক্লাসের ছেলে মেয়েদের সঙ্গে যেমন আলাপ থাকে, প্রথমেশ আর দেবজ্যোতির সঙ্গে আমাদের তেমনই আলাপ ছিল। পরে আস্তে আস্তে ওরা আমাদের বন্ধু হয়ে ওঠে। তবে প্রথমেশ যে গোড়া থেকেই মালবিকার রূপে মুগ্ধ, সেটা না বুঝবার মতো বোকা আমি ছিলাম না। এ নিয়ে আমি আর মালবিকা আড়ালে হাসাহাসি করতাম। প্রথমেশের কিন্তু বেশ পৌরুষালী চেহারা, মেয়েরা ওর দিকে আর চোখে তাকাতো। আমরা ওকে মনোদেব বলে ঠাট্টা করতাম, আর ও অপ্রস্তুতের হাসিতে হাসত। ওর বাবা রাই আর্টসের কেরানির কাজ করতেন। বাড়ির অবস্থা তেমন ভালো ছিল না। দেবজ্যোতির ছোটখাটো চেহারা, কিন্তু ও ছিল খুব শার্প আর মেধাবী ছাত্র। ওর মধ্যে কোনো রকম ন্যাকামি আমি কখনো দেখিনি। সব ব্যাপারেই ও ছিল সিরিয়াস।
ওর বাড়ির অবস্থা বেশ সচ্ছল। আগেই বলেছি, আমাদের কলেজ ছিল কলকাতার উপকণ্ঠে। আমি থাকতাম সোদপুর, মালবিকা দমদম, প্রথমে শালিশহর আর দেবজ্যোতি কাকিনাড়া। আমাদের কলেজ থেকে একটু দূরে একটা মাঠ ছিল, সেখানে গরু ছাগল চড়ে বেড়াতো। দু একজন রাখাল ওখানে গরু চড়াতে নিয়ে আসতো। মাঠের এক প্রান্তে একটা পোড়া মন্দির ছিল। আসলে মন্দিরের ধ্বংসাবশেষ কিন্তু ভেতরের কিছু অংশে অক্ষত ছিল। গোটা 2 পিরিয়ড অফ থাকলে কিংবা কোনো কারণে তাড়াতাড়ি কলেজ ছুটি হয়ে গেলে আমরা 4 জন ওখানে চলে যেতাম। চাতালে বসে আড্ডা মারতাম আর বাদাম ভাজা খেতাম। কলেজ থেকে বেরিয়ে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। মালবিকা আর পড়ল না। শুনলাম ওর বিয়ের কথাবার্তা চলছে। প্রথমে চাকরির জন্য উঠে পড়ে লাগলো। একটা চাকরি পেয়েও গেল। আসামের এক চা বাগানে কুলিকামিনতে সুপারভাইজারের চাকরি। ওই চা বাগানের ডাক্তার ছিলেন ওর মার মামাতো দাদা। তার সুপারিশ আর প্রথমেশের পুরুষালী চেহারা এই দুটো চাকরি পেতে সাহায্য করলো ওকে। ওখানে যাবার কিছুদিন ও আমাদের যোগাযোগ রেখেছিল। তাতেই জেনেছিলাম ওর সেই মামাবাবু চাকরি থেকে অবসর নিয়ে কলকাতা গেছেন। ও বড় একা হয়ে গেছে, আর কোনো বাঙালি নেই ওখানে। তারপর আস্তে আস্তে ওর চিঠি আসা বন্ধ হয়ে গেল। আমাকে ইউনিভার্সিটিতে পড়তে যেতে হলো। তাছাড়া পড়াশোনার চাপ, নানান কাজ, বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখার সময়ই হয়ে উঠছিল না। বছরখানেক পর মালবিকার বিয়ে হয়ে গেল। ও আমাদের 3 বন্ধুকেই নিমন্ত্রণ করেছিল, কিন্তু প্রথমেশ আর দেবজ্যোতি আসতে পারেনি। মালবিকার ভালোই বিয়ে হয়েছিল, বর ইঞ্জিনিয়ার। বিয়ের পর বরের সঙ্গে ও নাসিকে চলে গেল। কিছুদিন পরে আমিও একটা চাকরি পেয়ে গেলাম। তার জন্য আমাকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে হয়েছিল। কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ মন্ত্রকের অধীনে সমাজ কল্যাণ বিভাগে চাকরি। গোটা পূর্ব অঞ্চলের সদর দপ্তর হলো কলকাতায়, সেখানেই আমার পোস্টিং। তবে বাইরে বাইরে ঘুরতে হবে, বিশেষ করে যেসব অঞ্চলে অনুন্নত সম্প্রদায়ের মানুষের বাস, সেখানে তাদের মধ্যে গিয়ে উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। আমার পদ হলো ফিল্ড অফিসার। কয়েক মাস শিক্ষানিবেশ থাকার পর আমাকে ফিল্ড ওয়ার্কে যেতে হলো। বছর 2 কেটে গেল। তারপর আমার কাজ পড়ল অসমের এক চা বাগানে, যেখানে কুলিকামিনদের অধিকাংশই আদিবাসী বা অনুন্নত সম্প্রদায়ের মানুষ। তাদের আর্থিক ও সামাজিক অবস্থা খতিয়ে দেখে আমাকে একটা রিপোর্ট দাখিল করতে হবে। এই সম্প্রদায়ের মধ্যে শিক্ষা এবং নানা রকম সামাজিক সুযোগ সুবিধা বিস্তারের সুপারিশ থাকবে সেই রিপোর্টে। ওই চা বাগানেই কাজ করে প্রথমেশ। কলকাতার অফিস থেকেই ওখানে আমার থাকার ব্যবস্থা হলো। তাছাড়া ওখানকার আঞ্চলিক দপ্তরের সঙ্গেও যোগাযোগ করা হলো, যাতে আমার কোনো অসুবিধা না হয়। আমি অবশ্য প্রথমেশকে চিঠি লিখে আমার ওখানে যাওয়ার কথা জানিয়েছিলাম। আমি কিন্তু ওখানে একা যাইনি, আমার সঙ্গে আরও 2 জন সহকর্মী ছিল। তারা অবশ্য পুরনো কর্মচারী এবং অভিজ্ঞ। ওখানে পৌঁছে দেখলাম চা বাগানটা শহর থেকে বেশ দূরে। শুধু বাগিচার ম্যানেজার, অফিসার, কিছু লোকজন আর কুলিকামিনরাই ওখানে থাকে। ওদের সংখ্যা অবশ্য কম নয়, তবে চা বাগিচার এলাকার চারপাশে আদিবাসী আর অনুন্নত সম্প্রদায়ের অনেক মানুষের বাস। তাদের জীবিকাও নানা রকম। শিক্ষা, চিকিৎসা এসব সুযোগ সুবিধা নেই তাদের। এদের নিয়েই আমাদের কাজ করতে হবে। একটা সুষ্ঠু পরিকল্পনা ছাড়া এদের মঙ্গলের জন্য কিছু করা সম্ভব না। যেদিন আমরা গিয়ে পৌঁছলাম তার পরের দিন থেকেই আমরা কোমর বেঁধে কাজে নেমে পড়লাম। ওদের দিক থেকেও ব্যাপারে খুব উৎসাহ দেখা গেল।
কাজের মধ্যে এমন ডুবে গেলাম যে প্রথমেশের কথা একেবারেই মনে ছিল না। যখন মনে পড়ল তখন অবাক হয়ে ভাবলাম, ওকে চিঠি দেওয়া সত্ত্বেও আমার সঙ্গে ও দেখা করলো না কেন? ও কি ওখানে নেই? খোঁজ করতেই জানতে পারলাম আমার ধারণা ভুল। গত 4 বছরের ওপর ওখানে ও চাকরি করছে। একবারও ছুটি নিয়ে দেশে যায়নি। সেদিনই বিকেলে কাজকর্ম চুকে যাওয়ার পর আমি ওর বাড়ি গেলাম। চা বাগানের এক কামিনী আমাকে বাড়ি পৌঁছে দিল। প্রথমেশ ঘরের ভেতর ছিল। বাইরে দুটি বাচ্চা খেলা করছিল। ধুলো বালিতে মাখামাখি দেখেই বোঝা যায় আদিবাসী সন্তান। আমার ডাকাডাকিতে প্রথমেশ বেরিয়ে এলো। আমাকে দেখে ওর মুখটা কেমন যেন হয়ে গেল। আমি দেখলাম ওর রং ময়লা হয়ে গেছে, চেহারায় আগের মতো ঝুলুস নেই, রোগাও হয়েছে। আমি বললাম, কী রে, তোকে চিঠি দিয়েছিলাম, দেখা করলি না তো? এখন মনে হচ্ছে আমাকে দেখে তুই খুশি হোসনি। ও যেন কষ্ট করে মুখে হাসি টেনে বলল, আয় ভেতরে আয়। ও আমাকে ঘরের ভেতর নিয়ে গেল। ঘরে আসবাবও তেমন নেই, তবে পরিষ্কার পরিচ্ছন্ন। আমাকে একটা চেয়ারে বসিয়ে ও আমার মুখোমুখি বসলো। তারপর বলল, আমি তোর চিঠি পাইনি তো। আমার কেন যেন মনে হলো ও সত্যি কথা বলছে না। কিন্তু আমি এখানে এসেছি সে খবরটা কি পাসনি? হ্যাঁ, কলকাতা থেকে 3 জন এসেছে আদিবাসীদের ব্যাপারে, তাই শুনেছি। তার মধ্যে তুই আছিস কেমন করে জানবো? তবে কলকাতা থেকে লোক এলো, তাদের সঙ্গে দেখা করার ইচ্ছা হলো না? এখানে একা একা পড়ে আছিস, কলকাতার খবর জানতে ইচ্ছা হয় না? আমি তো কলকাতার লোক নই, আমার বাড়ি হলো হালি শহর। ঠিক সেই সময় বাইরের বাচ্চা দুটো ঘরের ভেতর এলো। ছোটটা তো প্রথমেশের কোলে চেপে বসলো। আমি তো অবাক। প্রথমেশ তাড়াতাড়ি তাকে কোলে নিয়ে থামিয়ে আর দুর্বোধ্য ভাষায় ওদের কিছু বলল, মনে হলো বকলো। আর তখনই ঘরে ঢুকলো আঁটো সাঁটো চেহারার এক আদিবাসী রমণী। গায়ের রং তামাটে, কিন্তু চেহারায় চটক আছে। ছোট বাচ্চাটাকে কোলে তুলে সে প্রথমেশের দিকে তাকিয়ে কি যেন বলল। তারপর আমার দিকে কৌতূহলের দৃষ্টিতে তাকালো। কে এ? এই এই আমার কাজকর্ম করে। প্রথমেশ একটু আমতা আমতা করে জবাব দিল। আমার কিন্তু সন্দেহ হলো। বড় বাচ্চাটার মুখের সঙ্গে প্রথমেশের মুখের সাদৃশ্য চোখে না পড়ার মতো। এমনকি প্রথমেশের বাঁ থুতনির আঁচিলটা পর্যন্ত বাচ্চাটা পেয়েছে। মিথ্যে কথা কেন বলছিস? বড়টা যে তোরই ছেলে তো দেখেই বোঝা যায়। আমি একটু ধমকের সুরেই বললাম, অপরাধী ধরা পড়লে মুখের যেমন অবস্থা হয় তেমন ভাব ফুটে উঠল প্রথমেশের চোখে মুখে। তারপর মেয়েটির দিকে তাকিয়ে কি যেন বলল। তুই ঠিকই ধরেছিস, আমি ফেঁসে গেছি রে। ফেঁসে গেছিস মানে? একটু ইতস্তত করে প্রথমেশ বলল, মানে
আমার বড় দুঃখ হলো ওর জন্য, কিন্তু ওকে যে কিছু বলবো তার উপায় নেই। ওদের ভাষা আমার কাছে যেমন দুর্বোধ্য, আমার ভাষাও তেমনও বুঝতে পারবে না। ওদের মধ্যে কাজ করার সময় এমন একজন স্থানীয় লোকের সাহায্য আমাদের নিতে হয় যে ওদের ভাষা বোঝে। প্রথমেশ এ ব্যাপারে আমাকে সাহায্য করবে না। আমি যখন চলে আসব, প্রথমেশ আমাকে বলল, তুই আমার সমস্যাটা একেবারও ভেবে দেখলি না? সারা জীবন এখানেই এই অশিক্ষিত কুসংস্কারগ্রস্ত পরিবেশে আমাকে কাটাতে আমি কলকাতায় ফিরে এলাম। আসার আগে প্রথমেশের সঙ্গে আর দেখা করলাম না। তারপর কাজকর্মে প্রথমেশের কথা আমি ভুলেই গেছিলাম। কিছুদিন পর আমাদের কলেজের এক সহপাঠীর মুখে খবর পেলাম মালবিকার স্বামী মারা গেছে। আমাকে আবার অফিসের কাজে বাইরে যেতে হলো। এবার উড়িষ্যার এক অনগ্রসর অঞ্চলে, সেখানে কিছুদিন থাকতে হলো। কলকাতার আপিসে ফেরার পর আরও কিছুদিন কেটে গেছে। হঠাৎ একদিন শিয়ালদা স্টেশনে প্রথমেশের সঙ্গে দেখা। আমাকে দেখেই ও বলল, আমি চলে এসেছি। চলে এসছিস না পালিয়ে এসছিস? বউ বাচ্চাদের পথে বসিয়ে এলি? না না, পথে বসাবো কেন? শেষ পর্যন্ত 5,000 টাকা দিয়ে আমি মুক্তি পেলাম। মাত্র 5,000 টাকা? হ্যাঁ, ওটাই ওদের কাছে অনেক। আমি বলেছিলাম ওখানে আমার শরীর টিকছে না, আমি দেশে ফিরে যাব। তখন ওদের সমাজ ওই টাকায় রফা করলো। আমার সঙ্গে এখানে আসতে রাজিও ছিল না মেয়েটা। সেটা অবশ্যই সে বুদ্ধিমতির মতোই কাজ করেছিস। তুই ওকে এখানে এনে হয়তো মেয়ে পাচারকারীদের হাতে তুলে দিতিস। অন্তত নিজের লোকজনের মধ্যে তো মান সম্মান নিয়ে থাকবে। তুই শুধু আমার দোষটাই দেখছিস। তাছাড়া আমার বিয়েটা একদিক থেকে বিয়েই নয়, ওদের জোর জবরদস্তিতে আমি ওই বিয়েটা করেছিলাম। সেটা আমাদের সমাজ বিয়ে বলে মানবে না। সব বুঝলাম, কিন্তু মেয়েটা এখন দুটো বাচ্চার সঙ্গে করে নিয়ে কি করবে? ওদের সমাজ ওকে দেখবে। তাছাড়া ওকে বিয়ে করার লোকও আছে। কোনো মেয়েকে তার স্বামী ছেড়ে গেলে ওদের সমাজে তার আবার বিয়ের ব্যবস্থা আছে। মেয়েদের অধিকার সম্বন্ধে ওদের সচেতনতা অনেক বেশি, আমাদের মতো পুরুষ শাসিত সমাজ নয়। তাছাড়া ওর হাতে এখন কড়কড়ে 5,000 টাকা, ওকে বিয়ে করার পাত্রের অভাব হবে না। মালবিকার খবরটা শুনলাম। ভেরি স্যাড। ও শিগগিরই ফিরে আসবে। ওর সঙ্গে আমার অনেক দিন যোগাযোগ নেই। তোর কাছে আমার একটা অনুরোধ আছে, বল রাখবি? না শুনে কি করে বলি? পুরনো বন্ধুত্বের খাতিরেই তোকে অনুরোধ করছি। চা বাগানের ঘটনা তুই কাউকে বলিস না। আমি অন্যায় করেছি, তার জন্য শাস্তিও পেয়েছি। তুই এ নিয়ে আর জল ঘোলা করিস না। দেখা যাবে। তারপরেই আবার আমাকে ফিল্ড ওয়ার্কের জন্য বেরোতে হয়। কিছুদিন ব্যস্ততার মধ্যে কাটল। কলকাতায় ফিরে এসে মাস কয়েক বিশ্রাম। আপাতত বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। এই সময় খবরটা কানে এলো আমার। প্রথমেশ আর মালবিকাকে একসঙ্গে দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে প্রথমেশ নাকি ওকে বিয়ে করতে চায়। মালবিকা এখনো মনস্থির করতে পারেনি, তবে শেষ পর্যন্ত বোধহয় রাজি হয়ে যাবে। খবরটা শুনে আমি স্তম্ভিত হলাম। মালবিকা আমার প্রাণের বন্ধু ছিল। প্রথমেশের মতো একটা চরিত্রহীন, দায়িত্বজ্ঞানহীন মানুষ ওকে বিয়ে করবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারলাম না। মালবিকার কাছে ও যে চা বাগানের ঘটনা চেপে গেছে, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি ওর বাড়ির ঠিকানায় একটা চিঠি দিলাম। লিখলাম, যা শুনেছি তা যদি সত্যি হয় তবে আমি মালবিকাকে সব জানাব। সঙ্গে সঙ্গেই ওর জবাব এলো। ও আমার সঙ্গে দেখা করতে চায়। অনেক অনুনয় বিনয় করে লিখেছে একবার আমার সঙ্গে কথা বলে তারপরও সিদ্ধান্ত নেবে।
তাড়াহুড়ো করে কিছু করবে না, এমনকি আমার কথা শুনতেও রাজি। আমরা কলেজে পড়ার সময় যে পোড়া মন্দিরের চাতালে বসে আড্ডা মারতাম, ও সে জায়গায় দেখা করতে বলেছে। নিরিবিলিতে কথা বলার এমন জায়গা আর নেই। ওর সঙ্গে কথা হয় না বলে আমি যেন হুট করে কিছু না করে বসি, সেই অনুরোধও করে চিঠিতে। আমাদের দেখা করার কথাটাও যেন আমি গোপন রাখি, এ কথাও লিখেছিল। ওর কাকুতি ভরা চিঠিটা পড়ে আমার মায়াই হলো। যতই হোক, একসময় আমরা বন্ধু তো ছিলাম। যেদিন চিঠিটা পেলাম তার দুদিন পরেই দেখা করার কথা, বিকেল 5টায়। আমার কোনো অসুবিধা ছিল না, তবে ওই জায়গাটা ও বেছে নিল কেন তা আমার মাথায় ঢুকলো না। নিরিবিলি জায়গা কি আর ছিল না? যা হোক, নির্দিষ্ট দিনে আমি ওখানে গেলাম। প্রথমেশ আগেই এসছিল। ও আমাকে দেখে এক গাল হেসে বলল, যাক, বাঁচালি। আমি ভেবেছিলাম শেষ পর্যন্ত হয়তো তুই আসবি না, তুই যা মেজাজি। আমরা দুজন পাশাপাশি বসলাম। ও আমাকে বোঝাতে চেষ্টা করলো ওর ফেলে আসা জীবনটা একটা বিগত অধ্যায়, ও নতুন করে বাঁচতে চায়। মালবিকাকে ও কলেজ থেকেই অন্য চোখে দেখত, তবে বিয়ের প্রস্তাব তোলার মতো স্পর্ধা কোনোদিনই ওর হয়নি। মালবিকা বড়লোকের মেয়ে, সুন্দরী, আরও নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। এখন মালবিকা বদলে গেছে। স্বামীর মৃত্যুর পরও এখন খুব একলা হয়ে পড়েছে, তাই সাহস করে প্রথমেশ কথাটা পেরেছিল। মালবিকা ওর প্রস্তাব উপেক্ষা করেনি। ও নিজেও এখানে এসে একটা চাকরি জুটিয়ে নিয়েছে। তাছাড়া মালবিকার যা আছে তাতে কোনোদিন ওকে অন্যের উপর নির্ভর করে চলতে হবে না। আমি যদি এখন ওদের মিলনের পথে বাধা হয়ে দাঁড়াই, তবে দুটি জীবনই নষ্ট হয়ে যাবে। কথা বলতে বলতে প্রথমেশ একটা খুব বড় রুমাল দুহাতে ঘুরিয়ে ঘুরিয়ে পাকাচ্ছিল। আমি সেদিকে তাকিয়ে বললাম, ঠিক আছে, আমি বাধা হব না, তবে তুই মালবিকাকে সবটা খুলে বল। তারপর ও যদি তোকে বিয়ে করতে রাজি থাকে, আমার আর কিছু বলার নেই। তবে ধুর, তোর সেই এক কথা, ওটা মন থেকে মুছে ফেলতে পারছিস না? কি করে পারবো? আমি নিজে মেয়ে হয়ে আর একজন মেয়েকে তুই যেভাবে পায়ে ঠেলে এসেছিস, তা কি করে মেনে নেব আমি? এ তো নারী জাতির অপমান। জানিস, তোর এই একগুঁয়েমি না একদিন তোর সর্বনাশের কারণ হবে। তোকে আমি সুযোগ
আর কোনো খবর নয়। এই 2 মাস আমার আত্মা অনেক কষ্ট পেয়েছে, কিন্তু আমি স্থির প্রতিজ্ঞ, মালবিকার সর্বনাশ আমি হতে দেব না। প্রথমেশের মুখোশ আমি খুলে দেবই দেব। অনেক ভেবেচিন্তে আমি একটা মতলব ঠাউরেছি। তারই প্রথম সূচনা এই বিপণিত প্রথমশে দেখানো হবে। ওর মানসিক সংযম আমি নষ্ট করে দেব, এমন চরম অবস্থায় ওকে আমি পৌঁছে দেব যে শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হবে ও আমাকে খুন করেছে। প্রথম দিন আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠেছিল, কিন্তু ঘটনা তো তাই। ওকে আমি বারবার দেখা দেব, ওর মানসিক ভারসাম্য আমি নষ্ট করে দেব। এই ঘটনার কয়েকদিন পর প্রথমেশ আর মালবিকা একটা রেস্তোরাঁয় বসে খাচ্ছিল। সূর্য অস্ত গেছে অনেকক্ষণ। মালবিকা বিয়েতে সম্মতি দিয়েছে, তবে ও একটু সময় চায়, অন্তত 6 মাস। প্রথমেশ আবার দেরি করতে রাজি নয়। ওর ইচ্ছে তাড়াতাড়ি শুভ কাজটা সেরে নেওয়া যাক। ওর ভয় আছে, আবার যদি কোনো বাধা আসে। ওরা খাচ্ছিল আর নিচু গলায় এই নিয়ে কথা বলছিল। হঠাৎ প্রথমেশ মুখ তুলে তাকালো আর ওর সর্বাঙ্গ প্রথমেশের সর্বাঙ্গ কেঁপে উঠল। এরপর আরও কয়েকবার আমি প্রথমেশকে দেখা দিয়েছি, ব্যঙ্গ ভরে হেসেছি। আমি বুঝতে পারছি ওর আস্তে আস্তে মানসিক দৃঢ়তা ভেঙে পড়ছে। তারপরই একদিন আমি চরম আঘাত হানলাম। মালবিকা কলকাতায় একটা ফ্ল্যাট কিনেছিল। বাপের বাড়ির সম্পত্তির অংশ আর স্বামীর টাকা পয়সা দুইই ও পেয়েছিল। সেদিন রাত্রিরে প্রথমেশ ওর ফ্ল্যাটে বসে গল্প করছিল, মানে তাড়াতাড়ি বিয়ের জন্য পিড়াপিড়ি করছিল। ঠিক সেই সময় আমি দেখা দিলাম, তবে এবার প্রথমেশকে নয়, মালবিকাকে। আমাকে দেখে ওর 2 চোখ বিস্ফোরিত হলো, মুখ ফ্যাকাশে হয়ে গেল। ও ভীষণ ভয় পেয়েছে বুঝতে পেরে আমার খুব খারাপ লাগলো। আমি ডান হাতের তর্জনী ঠোঁটের ওপর রেখে ওকে চুপ থাকতে ইশারা করলাম। তারপর ঠোঁট থেকে আঙুল সরিয়ে সেটা প্রসারিত করলাম প্রথমেশের দিকে। মালবিকা যেন হতভম্ব হয়ে গেল, কিচ্ছু বুঝতে পারছে না। কিন্তু তারপরে আমি যা করলাম তাতে ওর মুখে ফুটে উঠল বিস্ময়ের ছাপ। আমি আমার গলার দুদিকে 2 হাত রেখে যেন কিছু গলায় ফাঁস দিচ্ছি এমন ভান করলাম। তারপরই আবার আঙুল দিয়ে দেখালাম প্রথমেশকে। আস্তে আস্তে মালবিকার চোখে মুখে ফুটে উঠল উপলব্ধির চিহ্ন। আমার ইঙ্গিতটাও বুঝতে পেরেছে। আমি মিলিয়ে গেলাম। প্রথমেশ কিন্তু বকবক করেই যাচ্ছিল। এত যে কাণ্ড ঘটে গেল তার ওর কিছুই টের পাইনি। হঠাৎ ওকে থামিয়ে মালবিকা বলে উঠল, প্রমথেশ, সুচরিতা যেদিন মারা গেল সেদিন তুমি এখানেই ছিলে, তাই না? হ্যাঁ, মানে এ কথা জিজ্ঞেস করছো কেন? তোমার সঙ্গে সেদিনও দেখা হয়েছিল? আমার সঙ্গে? না তো। প্রথমেশ যেন আকাশ থেকে পড়ছে এমন ভান করলো, কিন্তু ওর বলার ভঙ্গিতে এমন একটা কৃত্রিমতা ছিল যে কানে বাজে।
মালবিকার মুখ গম্ভীর হয়ে গেল। ওর কপালে ফুটে উঠল গম্ভীর চিন্তার রেখা। কি ব্যাপার, হঠাৎ এ প্রশ্ন করলে কেন? সুচরিতার মৃত্যু রহস্যজনক, পুলিশ কোনো সূত্র পায়নি। কিন্তু সুচরিতা নিজে যদি ওকে কে খুন করেছে সেটা জানিয়ে দেয়, তাহলে? তোমার কি মাথা খারাপ হলো নাকি? মরা মানুষ কথা বলে এমন কখনো শুনিনি। কেন? 2 দিন আগে তুমিই তো বললে যে তুমি নাকি সুচরিতাকে দেখেছো। এই সেদিনও তো রেস্তোরাঁয় খাবার খেতে খেতে তুমি তো একই কথাই বললে। সেটা আমার মনের ভুল। আমিও কিন্তু ওকে দেখেছি, আর আমার মনে হয় ও আমাকে বলতে চায় যে ওর খুনি কে। প্রথমেশের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ও ঢোক গিলে বলল, যে যত সব গাঁজাখুরি। ও আর বসল না, যেন পালিয়ে বাঁচল। এরপরেই দেবজ্যোতি এলো কলকাতায়। ও এখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানির ডিরেক্টর, কিন্তু স্বভাব আগের মতোই আছে। মালবিকার সঙ্গে ও দেখা করল। আমি তখন মালবিকার ফ্ল্যাটে ছিলাম, তবে অশরীরে। আমাদের কোথাও যেতে বাধা নেই। দেবজ্যোতি যে সেদিন ওখানে আসবে তা আমি জানতাম। আমাদের অনেক কিছু ক্ষমতা আছে, যেমন এই কাহিনী আমি একজন লেখককে দিয়ে লেখাচ্ছি। তিনি এ ধরনের লেখায় সিদ্ধহস্ত, তাই তার কলমে আমি ভর করছি। 2-4 কথার পর মালবিকা দেবজ্যোতিকে সেদিনের ঘটনা খুলে বলল। আমাকে ও কিভাবে দেখেছিল সে কথা বলতে বলতেও কেঁদে ফেলল। আমার খুব কষ্ট হচ্ছিল। দেবজ্যোতি কিছুক্ষণ গুম হয়ে বসে তারপর বলল, প্রথমেশ আমাদের বন্ধু ছিল, তবে ওকে আমি কখনোই তেমন পছন্দ করতাম না। ভীষণ স্বার্থপর। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, সুচরিতাকেও খুন করবে কেন? আবার এমন একটা জায়গায় যেখানে আমরা আড্ডা মারতাম। ওই জায়গাটা নির্জন বলেই হয়তো প্রমথেশ ওকে ওখানে নিয়ে গিয়েছিল। কিন্তু কেন? সুচরিতাকে আমরা ভালোভাবেই জানতাম। প্রথমেশ বলল আর সঙ্গে সঙ্গে ওর পেছন পেছন গেল, এমন মেয়েও ছিল না। আমার মনে হয় এর পিছনে নিশ্চয়ই একটা গূঢ় কারণ আছে, সেটা আমাদের জানতে হবে। আচ্ছা, সুচরিতাকে তো চাকরির ব্যাপারে আদিবাসীদের বাস এমন সব জায়গায় যেতে হতো। অন্তত চিঠিতেও আমাকে তাই লিখেছিল। প্রথমেশ অসমের যে চা বাগানে কাজ করত, সেখানে আদিবাসী বা উপজাতি নিশ্চয় ছিল। চা বাগানের কুলিকামিনরা বেশিরভাগ ওদের সম্প্রদায়েরই মানুষ হয়। সুচরিতাকে কি কখনো যেতে হয়েছিল সেখানে? তা আমি বলতে পারবো না। আমি অত দূরে থাকতাম। সুচরিতার সঙ্গে পরের দিকে আর কোনো কন্ট্যাক্ট ছিল না। আর তারপর তো আমারও কপালটা পুড়ল। আমি সুচরিতার আপিসে গিয়ে খোঁজ নেব যে ওকে ওই চা বাগান অঞ্চলে যেতে হয়েছিল কিনা। আর যদি তাই হয়, আমি নিজে যাব সেখানে, খোঁজ খবর করব। আমার মনে হয় রহস্যের চাবিকাঠি ওখানেই আছে। দেবজ্যোতির ওপর কৃতজ্ঞতার আমার মন ভরে গেল। ও চিরকালই সিরিয়াস। যা শুরু করবে তার শেষ না দেখেও ছাড়বে না। দিন 15 পরের ঘটনা। মালবিকার ফ্ল্যাটে দেবজ্যোতি আর প্রথমেশ এসেছে। সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ। প্রথমেশকে মালবিকাই খবর পাঠিয়ে আনিয়েছে। দেবজ্যোতিকে দেখে প্রথমেশ বলল, আরে দেবু, তুই কবে এলি? আমাকে খবর দিসনি তো। আমি তো তোর খবর নিতে গিয়েছিলাম। আমার খবর? তার মানে? মানে আর কিছুই না। সুচরিতার মৃত্যু নিয়ে আমি আর মালবিকা আলোচনা করেছিলাম। ও খুন হয়েছে আমরা যেখানে আড্ডা মারতাম সেখানে, অর্থাৎ ও জায়গাটার সঙ্গে পরিচিত এমন কেউ ওকে ওখানে নিয়ে গিয়েছিল। জায়গাটা নিরিবিলি, অথচ ওর কোনো শত্রুও ছিল না, কারো সঙ্গে প্রেমের ব্যাপারও ছিল না। তাই সমস্ত ব্যাপারটা আমার কাছে ধোঁয়াটে মনে হয়েছিল। আমি খোঁজ নিয়ে জানলাম
যে অসমে চা বাগানে তুই কাজ করতিস, সুচরিতাকে নাকি একবার সেখানে যেতে হয়েছিল। আমিও তাই করলাম, অর্থাৎ ওখানে গেলাম আর তোর কীর্তি কাহিনী সব শুনে এলাম। নিশ্চয়ই সুচরিতাও সব জেনেছিল। তুই এদিকে এখানে ফিরে আসার পর মালবিকাকে বিয়ের জন্য উঠে পড়ে লেগেছিলি। মালবিকার মুখেই শুনলাম ও তো নাকি প্রায় রাজিও হয়ে গিয়েছিল, কিন্তু বাদ সাধল সুচরিতা। ও তোকে বলেছিল তোর কীর্তি মালবিকার কাছে ফাঁস করে দেবে, তাই ওর মুখ বন্ধ করা তোর দরকার হয়ে পড়েছিল। তাই তুই ওকে কথায় ভুলিয়ে ওই পুরানো মন্দিরে নিয়ে গিয়েছিলি। ও জায়গাটার কথা আমরা চারজনেই জানতাম, আর ওখানেই গলায় ফাঁস দিয়ে তুই ওকে খুন করেছিস। না না, এসব তোর মন গড়া কাহিনী, এর কোনো প্রমাণ নেই। হলো আমাদের আজকের গল্প, মজিল সেনের লেখা। আমি সুচরিতা বলছি। গল্প পাঠে এবং সুচরিতার চরিত্রে ছিল অঙ্কিতা, মালবিকার চরিত্রে ছিল মহুয়া, দেবজ্যোতির চরিত্রে ছিল দেবজিৎ এবং প্রথমেশের চরিত্রে ছিলাম আমি, সৌগত। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটিতে একটি কমেন্ট দিতে ভুলবেন না। এরকম ভিন্ন স্বাদের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবশেষে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।